রাজ্য রাজনীতিতে নানা প্রকার ঘটনা ঘটে চলেছে। 2024 লোকসভা ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে জোট, আবার জোটের নানা রকম সমীকরণ। বারাসাত জেলা কার্যালয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজ্য তৃণমূল একা লড়বে, দেশে ইন্ডিয়া লড়বে, তাহলে জোটের কি হবে? সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে লড়াই, আমরা আজ না বহুবার বলেছি। তৃণমূলকে ছুতে কেউ যাবে না। তৃণমূল মারফত বিজেপি, যতক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, বিজেপি ছিল না। তৃণমূলের নেতারাই বিজেপি, বিজেপির নেতারাই তৃণমূল। যেভাবে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী শূন্য রাজনীতি করতে চায়, পশ্চিমবাংলায় একই রকমভাবে তৃণমূল বিরোধী শূন্য রাজনীতি করতে চায়। ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, যেখানে তৃণমূল নেই। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল, তার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এটা না বুঝবার কোনো কারণ নেই, এটা আমরা প্রথম দিন থেকে বলছি। উনি মাঝে মধ্যে ক্যামাফ্লোজ করার জন্য অনেক কথা বলেছেন, এখন বাধ্য হয়েছেন বলতে যে উনি একা লড়বেন, কারণ ওকে কেউ সঙ্গে নেবে না। বাম বিজেপিতে কড়া ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেলেও কংগ্রেসে নরম সুর। কি মমতা ব্যানার্জি কখন নরম কখন গরম, ও নিয়ে গবেষণা করার কোনো ইচ্ছে আমাদের নেই। উনি বামেদের বিরুদ্ধে কখন গরম হচ্ছেন কখন নরম হচ্ছেন, আরে বামেদের তো নিকেশ করার সব রকমের চেষ্টা করেছেন, মামলার পর মামলা দিয়েছেন, মিথ্যা মামলা, নানান রকমভাবে আক্রমণ করেছেন, ফাঁসাবার চেষ্টা করেছেন। শুধু বামপন্থীদের না, বামপন্থীদের, প্রতিবাদীদের, এমনকি তৃণমূলকে জিততে যারা সাহায্য করেছিল 2011 সালে জোট করে, সেই কংগ্রেসের বিরুদ্ধেও তো খড়গহস্ত হয়েছেন। এমনকি তৃণমূলের যারা পুরনো নেতা, তাদের বিরুদ্ধেও পুরনো তৃণমূলের নেতাদের কোনো মূল্য নেই আজকে। ফলে উনি একা, সমস্ত ভাগ আমার চাই, সমস্ত ভাগ আমার চাই, লুঠের ভাগ একদম একতরফা কালীঘাটে যেতে হবে, এই মনোভাবে যিনি চলেন, তিনি বামেদের বিরুদ্ধে বিরূপ থাকবেন, এটাই তো স্বাভাবিক। বামেরা মনে করে পশ্চিমবাংলায় তৃণমূল তাকে সঙ্গে নিয়ে চলার মতো কোনো সুযোগ নেই, কারণ গোটা দেশে বিজেপি যা করে, ত্রিপুরায় বিজেপি যা করে, পশ্চিমবাংলায় তৃণমূল একই কাজ করে। দেগঙ্গার সভা থেকে মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরী দিল্লিতে বলেছেন যে জোট নিয়ে হাইকমান্ড যা বলার বলবেন, আমি বাংলায় ভোটে লড়তে যাচ্ছি, কত ভোটও মমতা বিজেপিকে হারিয়েও জিতে এসেছি, একবার নয় ওদের বারবার হারিয়ে জিতে এসেছি, এসবে আমার কিছু ফারাক হয় না। জোট ধর্ম কে পালন করবে আর কে পালন করবে না সেটা তার নিজস্ব ব্যাপার, আমি এই নিয়ে কোনো টিপ্পণী জবাব দেবো না, দলের হাইকমান্ড জবাব দেবে। তো মমতা ব্যানার্জি কী বলেছেন সেটা নিয়ে আমার কোনো আগ্রহ বিশেষ নেই। উনি যা বলেন, যা বোঝেন আর যা করেন, সব আকাশ পাতাল ফারাক থাকে। স্বৈরাচারী মনোভাবে চলেন, লুঠের মনোভাবে চলেন। এটা ঠিক যে গতবার পশ্চিমবাংলায় বহরমপুরে কিংবা মালদা দক্ষিণে কংগ্রেসের প্রার্থী যেখানে জিতেছে, সেখানে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করে জিতেছে। সেখানে সিপিএম প্রার্থী দেয়নি, সিপিএম কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন করেছিল, যাতে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায়। অধীর চৌধুরী যেটা বলেছেন ঠিক বলেছেন, উনি গতবার বহরমপুরকে জিতেছেন বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে, সিপিআইএমের সমর্থনে জিতেছেন। বিজেপি আর তৃণমূল হেরেছে, কংগ্রেস জিতেছে। ফলে অধীরবাবু কোনো বেঠিক কথা বলেননি। জোট ঠোট নিয়ে যদি কিছু বলার থাকে, ওদের দলের নেতারা বলবেন যে অধীরবাবু বলেছেন, ঠিকই বলেছেন। কিন্তু ভারতবর্ষে সবাই বুঝতে পারছেন, পশ্চিমবাংলাতেও সবাই বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রোলটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে বাংলায়, এটাই আমাদের কাজ। রাজ্যপাল টানাপোড়েনে রাজ্যের 5টা হোটেলে বিশ্ববিদ্যালয় অচল অবস্থা, কি উপাচার্য জানেনই না যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেখুন, এই রাজ্যপাল টানাপোড়েন আমাদের শিক্ষাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় শিক্ষার ত্রয়স্পর্শ উঠে গেছে, ভয়াবহ। মাস্টারমশাই নেই, স্কুল কলেজ ক্লাস লেখাপড়া 12টা বেজে গেছে, 8200 স্কুল বন্ধ, পরীক্ষার্থী চাকুরিজীবী যারা তারা রাস্তায় বসে আছে। এবং এটা শুধু স্কুল না, বিশ্ববিদ্যালয়, কলেজ আছে, ক্লাসরুম আছে, টিচার নেই, ছাত্র আসছে না, ভর্তি হচ্ছে না। বিশ্ববিদ্যালয় যাদবপুর, কেউ উপাচার্য কেউ জানে না। একজন অযোগ্য লোককে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করলেন। আমরা তখনই বলেছিলাম মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করেনি, যাকে উপাচার্য করলেন। কেন করলেন? এবং তারপর সমাবর্তনের আগের দিন তাকে খারিজ করলেন। ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়। এখন তাহলে কে উপাচার্য?
এই রাজ্যপাল এবং রাজ্য সরকার, নবান্ন এবং রাজভবন, এই দ্বৈরথে আমাদের শিক্ষা ব্যবস্থার নাবিশ্বাস উঠছে। শিক্ষার অঙ্গনে মত্ত হস্তি ঘুরে বেড়াচ্ছে, কেউ রাজভবনের বদান্যতায়, কেউ নবান্নের বদান্যতায়। বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে। খাদ্যমন্ত্রী জেলে, খাদ্য দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, চারিদিকে রেশন দুর্নীতিতে যখন শোরগোল, তখন রেশন ডিলাররা খাদ্য ভবনের বাইরে অবস্থানে বসলেন। ডিলাররা ন্যায্য পাওনা পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে আজকে দীর্ঘক্ষণ তারা অবস্থান করলেন। হুমকি দিলেন সরকার যদি তাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে লাগাতার ধর্মঘটে যাবেন তারা, গণধর্মঘট। রেশন ডিলার যারা, তারা খাদ্য ভবনে বাইরে অবস্থানে বসেছেন, তাদের ন্যায্য দাবি আছে। সেই ন্যায্য দাবি যদি পাওনা না মেটে তাহলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে যান, যে আপনার বদান্যতায় যিনি খাদ্যমন্ত্রী হয়েছেন তিনি খাদ্য চুরি করেছেন, বেআইনি টাকা, বেআইনি সম্পদ করেছেন, আর আপনি মুখ্যমন্ত্রী এখনো তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। তার কারণ আপনি টাকার ভাগ পান, কালীঘাট টাকার ভাগ পায়। সেই কারণে ওদের উচিত নবান্নে যাওয়া, মুখ্যমন্ত্রীকে বলা যে আমাদের রাজ্যের খাদ্য ব্যবস্থাটাকেই বানচাল করে দেওয়ার জন্য খাদ্য দপ্তর কাজ করছে, যে দপ্তরগুলোর মাথায় সরকারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গে দুর্নীতিতে দ্বিতীয় বালুর পাশেই মমতা দলকে দুর্বল করতে নেতাদের গ্রেপ্তারির অভিযোগ গতকালই করেছেন কর্মী সভা। মুখ্যমন্ত্রী বলেছেন বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। ওনার পরেরটা বলা উচিত ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে এমনকি চুক্তিপত্র পাওয়া যাচ্ছে, ওগুলো ঠিক, খুব ঠিক কাজ করেছেন। গাদা গাদা টাকা, ফিক্সড ডিপোজিট, ইন্স্যুরেন্স, বাড়ি, গাড়ি, মেয়ের অ্যাকাউন্টে 4 কোটি, স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ, সব ঠিক। মুখ্যমন্ত্রী বলুন যে লুঠেরাদের জন্যই আপনার দল, এবং যত বড় লুঠেরা তত বড় তৃণমূলের নেতা। বালু মল্লিকদের দিকে তাকিয়ে বলুন যে ওদের আমি দোষ দেবো কি করে, ওদের চাইতে বড় লুঠেরা আমার কালীঘাটে বসে আছে। বলুন পারলে, যত বড় লুঠেরা তত বড় তৃণমূলের নেতা, এবং এই সমস্ত লুঠেরাদের মাথায় ছাতা ধরে বসে আছেন ভাগ পাবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী। রাম মন্দিরে প্রচারে 1 জানুয়ারি থেকে বঙ্গ বিজেপির ঘর ঘর যাত্রা কর্মসূচি নিয়েছে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে রাম জন্মভূমিতে যাওয়ার আমন্ত্রণ জানানো হবে। শাহ আর নাড্ডা চলে যাওয়ার পরেই এই কর্মসূচিতে নেমে পড়েছে বিজেপি। অর্থাৎ এটা পরিষ্কার যে দেশের কোনো অংশে রাম মন্দিরকে প্রচারে হাতিয়ার থেকে বাদ দিতে চাইছে না বিজেপি। দেখুন, পশ্চিমবাংলায় নাকি বঙ্গ বিজেপি রাম জন্মভূমি সেইটা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে, রাম কোথায় জন্মেছেন ইত্যাদি ইত্যাদি। আর পশ্চিমবাংলার লাখো লাখো মানুষ তাদের জন্মস্থানের অধিকার কেড়ে নিচ্ছে। উদ্বাস্তু মানুষ, এই বাংলার মানুষ রাজনৈতিক কারণে বিভাজিত হয়েছে, বছরের পর বছর, দশকের পর দশক এই বাংলায় আছে, এই বাংলায় বাস, এই বাংলায় থাকে, লেখাপড়া, স্কুল কলেজ, জীবন জীবিকা। তাদের সব ঠাকুরদার কাগজ জন্মস্থান খুঁজে বেড়াচ্ছেন। যিনি রামের জন্মস্থান খুঁজে দিতে পারছেন, তিনি বাপ ঠাকুরদার জন্মস্থানে কাগজ নিয়ে লোককে বিড়ম্বনায় ফেলছেন কেন? বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাম জন্মভূমি বলে যখন প্রকল্প নেওয়া হচ্ছে নানাবিধ ঘর ঘর, তখন ঘরে ঘরে মানুষের নাগরিক তাদের অধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলে জন্মস্থানের কাগজ খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের ঘর ঘর যাত্রা করার কোনো অধিকার নেই। দেশ কি প্রধানমন্ত্রী कैसे हो, নীতিশ কুমার जैसे हो। নীতিশের দলের কর্মীরা নীতিশকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরতে মরিয়া। কুণাল বলেছিলেন মমতাই হোক মুখ, অন্যদিকে মমতা খাড়গের নাম বলেছেন ইন্ডিয়াতে বহুমুখ। কি বলবেন? দেখুন, নীতিশ কুমারের দলের লোকেরা নাকি নীতিশ কুমারকে দেশকে নেতা कैसे हो, নীতিশ কুমার जैसे हो, এটা প্রধানমন্ত্রীর মুখ হলো না, দেশের নেতা বলে বলা হলো। দেশের নেতা তো অনেকেই থাকতে পারেন, আর প্রধানমন্ত্রী কে হবেন না এই আলোচনার সময় এখন নয়। এটা ইন্ডিয়া জোটের যারা লিডার তারা স্পষ্ট করেছে যে আগে ভোট, তারপরে আমরা মুখ নিয়ে আলোচনা করি। ইউপিএ গভর্নমেন্ট যখন হয় তখন মনমোহন সিংয়ের মুখ রেখে ওরা কেউ ভোটে যাননি। ভোটের পর ঠিক হয়েছিল
কে মুখ হবেন, ফলে ওগুলো অবান্তর। কিন্তু তালগোল পাকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টায় তৃণমূল আছে, সেই ফাঁদে কেউ যেন পা না দেন, সতর্ক থাকা উচিত। তৃণমূলের মুখপাত্র প্রথম বাজারে চালু করলেন, প্রধানমন্ত্রীর মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চালু করে দিলেন যে প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী না, প্রধানমন্ত্রীর মুখ মল্লিকার্জুন খাড়গে। এই যতই মুখের আলোচনা করা তৃণমূল থেকে তুলে দেওয়া হলো, এর আসল উদ্দেশ্য হচ্ছে যাতে বিজেপি বিরোধী শক্তিটাকে দুর্বল করার মতন ব্যবস্থা করে মোদিজিকে সুবিধে পাইয়ে দেওয়া যায়। অমিত শাহ আর নাড্ডা সফরের পরে বিজেপির বঙ্গ নেতৃত্ব লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক বুথ সম্মেলন শুরু করে দিয়েছে। বুথের শক্তি বৃদ্ধি ও বুথ কর্মীদের মনোবল বাড়ানোই এই কর্মসূচির উদ্দেশ্য। অমিত শাহ, জেপি নাড্ডা এরা এসেছেন, এরা এদেশের নাগরিক, বড় নেতা, বড় মন্ত্রী বিজেপির। খালি ঘুরে ঘুরে বেড়াবেন, যত ইচ্ছা ঘুরুন, যত ইচ্ছা ঘুরুন। একটা কলকাতায় মিটিং করে চলে গেলে হবে? পাড়ায় পাড়ায় যান, পারলে গিয়ে লোককে বলুন এই বাংলার মানুষকে আমরা ঘুষপেটিয়া বলেছি, আমরা উইপোকা বলেছি, উইয়ের ডিবি, এবং এখানকার মানুষের নাগরিকত্বকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। যারা নাগরিক এ বাংলার, সেই নাগরিককে বেনাগরিক করার চেষ্টা করছি। গ্রামে গ্রামে যান, অত বুথছুত কী করবেন আমি জানি না, ভোট তো পাবেন না। তৃণমূল বিজেপি পশ্চিমবাংলায় মানুষের সমর্থন পাবে না, পাবার কোনো কারণ নেই। পারলে মানুষের কাছে গিয়ে ক্ষমা চান যে বাংলার মানুষ যারা নাগরিক তাদেরকে বেনাগরিক করার জন্য আমরা চক্রান্ত করছি। মমতা ব্যানার্জির বদান্যতায় অনুপ্রবেশকারী, তারপরে আমাদের বদান্যতায় বেআইনি অনুপ্রবেশকারী বলে বাংলার মানুষকে আমরা বিপন্ন করতে চাইছি। অপরাধ স্বীকার করুন। বিধাননগরের নেতা সব্যসাচী দত্ত আজকে বলেছে যে আমি আগে কংগ্রেস করতাম, 95 সালে কংগ্রেসের কাউন্সিলর ছিলাম, কিন্তু ভেবে পাই না কী করে তৃণমূল যদি এখন সিপিএমের সঙ্গে জোট করে তাহলে রাজনীতি থেকে আমি অবসর নেব, কারণ বিয়ের 13 দিনের মধ্যেই আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। মমতার দিকে যতটা জানি এই জোট হওয়া সম্ভব নয়। এরপরেও যদি তৃণমূল সিপিএমের সঙ্গে জোট করে তাহলে রাজনীতি থেকে আমি অবসর নেব। কে কোথায় কখন কি কথা বলছেন? তৃণমূলের নেতা থেকে বিজেপির নেতা, বিজেপির নেতা থেকে আবার তৃণমূলের নেতা, তাদের কাছে দল, জোট, রাজনীতি এসব কথা শোনার কোনো আগ্রহ আমাদের নেই। দলীয় হুইপ অমান্য করলেন, মানলেন না সুবল মান্না। কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘরোয়া বিবাদ। কাঁথি পুরসভার চেয়ারম্যান, তিনি তৃণমূলের সাংসদ শিশির অধিকারী, যিনি বিজেপির সঙ্গে সখ্যতা নিয়ে চলছেন। কেন তাকে গুরুদেব মেনেছেন, সেই কারণে তাকে কিসব কি সরতে বলেছে। তিনি বোধহয় সরতে রাজি হননি, ওরা বোধহয় অনাস্থা প্রস্তাব এনেছে। সবাইকে একটাই কথা বলতে হবে, মমতা ব্যানার্জি অথবা তারপরে অভিষেক ব্যানার্জি, এই দুজনের নামে জয়ধ্বনি করতে হবে। করলে তারা তৃণমূল, না করলে তারা তৃণমূল না। লুঠের ভাগ তৃণমূলকে দিতে হবে নেতাদের, তবে তারা তৃণমূল, নচেত তারা তৃণমূল না। এইরকম মনোভাবে তৃণমূল চলে। সেই কারণেই কাঁথি পুরসভার চেয়ারম্যান তৃণমূলের, তাকে এখন বাতিল করবে। আর যত পুরনো তৃণমূলের নেতা এবং কর্মী, তাদের তৃণমূল দলে আর এখন কোনো গুরুত্ব নেই, ভূমিকা নেই। নতুন লুঠেরা বাহিনী তৃণমূল চালাচ্ছে। দলের রাশ নিজের হাতেই, দেগঙ্গার কর্মী সম্মেলনে ফের বুঝিয়ে দিলেন মমতা। সাংগঠনিক কমিটি ভেঙে কোর কমিটি এবং 10 দিন অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ব্যানার্জি খুব অস্থিরতার মধ্যে আছেন কিনা এই প্রশ্নটা উঠে গেছে। দলের রাশ চলে যাচ্ছে কি, বেহাত হয়ে যাচ্ছে দল। সব কি ভাইপো নিয়ে চলে গেল? ভাইপোর বাহিনী কি লাফিয়ে বেড়াচ্ছে? তাহলে আমার কি হবে? মমতা ব্যানার্জি সেই দুশ্চিন্তাটা স্পষ্ট হচ্ছে। যখন ভাইপো দেশে নেই, দেশে বাইরে চলে গেছে, সেই সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি এখন অন্তত ভাইপোর বিরুদ্ধে নিজের অবস্থানকে শক্তিশালী রাখার চেষ্টা করছেন। এটা ওদের মধ্যে, পিসি কত বড় হবে, ভাইপো কত বড় হবে, কোম্পানির শেয়ার ভাইপোকে কত দেবে আর পিসি কত রাখবে, এটা ওদের মধ্যেকার ব্যাপার। ওসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালের তল্লাশিতে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি, 3000 পাতার আবার নথি উদ্ধার হয়েছে। অনেক ল্যাপটপ, অনেক মোবাইল, প্রচুর তথ্য। সিবিআই, ইডি খালি তদন্ত করেই চলেছে আর করেই চলেছে আর করেই চলেছে। প্রাথমিক শিক্ষা নিয়োগের মাথায় চেয়ারম্যান, তিনি দুর্নীতিগ্রস্ত, এখন জেলে। তার মাথায় মন্ত্রী,
তিনি দুর্নীতিগ্রস্ত এবং তিনি জেলে, অথচ আজও পর্যন্ত চার্জশিট দিয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবার দিকে যেতে পারছে না। মানুষের দাবি দুটো, এক, অপরাধীরা যে টাকা লুট করেছে সেই টাকা ফেরত করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে, যারা যোগ্য রাস্তার পাশে বসে আছে, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, যাদের জীবন থেকে বছরের পর বছর কেড়ে নেওয়া হয়েছে, যাদের চাকরি বিক্রি করা হয়েছে, তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যায্য চাকরি ফেরত দিতে হবে। এই ব্যবস্থাটা না করে বছরের পর বছর তদন্তের নাম করে সময় নষ্ট করে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নটাই কিন্তু মানুষ করছে। অভিষেক আর খুব বন্দ্যোপাধ্যায় নেই, আবার কি বলো? ডায়মন্ড হারবারে রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তার নিজের কেন্দ্র, সেখানে রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দেবেন বলে নাকি মনস্থ করেছেন। কার টাকা কাকে দেবেন? লুঠের টাকা কিছু অংশ ফেরত দেবেন নাকি? তাহলে কি স্পষ্ট হয়ে গেল যে আসলে সরকার যে বার্ধক্য ভাতা দিচ্ছি এই যে দাবি করে, দাবিটা ভুল। তারা বার্ধক্য ভাতা পায় না, তাহলে ব্যর্থতা সরকারের। এবং সরকারের ব্যর্থতা বলে সাংসদ তার নিজের কনস্টিটিউয়েন্সিতে বার্ধক্য ভাতা দেবেন? কি সরকারি প্রকল্প না ব্যক্তিগত প্রকল্প? না লুঠেরাদের থেকে টাকা নেওয়া, লুট যারা করেছে তাদের থেকে আবার লুটের অংশ নেওয়া, সেই অংশের কিয়দ অংশ লোককে বিলি করে দেওয়ার ব্যবস্থা করা, চোরের উপরে বাটপাড়ি, তার মতো ব্যবস্থা। আর রাজ্যের সরকার যে ফেল, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যের সরকার বার্ধক্য ভাতা দিতে পারছে না, তাই সাংসদ দেওয়ার জন্য নাকি মনস্থ করেছেন। মাথায় তেল দেওয়া নাকি মাছের তেলে মাছ ভাজা? না বললে নয়, চারটি প্রশ্ন আছে। এক জিনিস, সব্যসাচী দত্তের সংযোজন, কুণালের দেওয়া তত্ত্ব দূরে সরিয়ে সব্যসাচী বলে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে হাঙ্গারে জামা, আমাদের দলের 10.5 কোটি মানুষ মমতার মুখ দেখে ভোট দেন। কে কি বললেন, এটা শুধু সময় কাটানো। ওই কুণাল বলেছিল সেটা। সব্যসাচী দত্ত এখন বোধহয় আবার তৃণমূলে আছেন, যা বোঝা গেল। উনি তৃণমূলে ছিলেন, এমএলএ ছিলেন, দল ভেঙে বিজেপিতে গিয়েছিলেন, গিয়ে বিড়ম্বনা পেয়েছেন, পেয়ে আবার ভোগ গিলে তৃণমূলে এসেছেন। উনি বলেছেন ওদের দলের সবাই 10 কোটি, আমি জানি না 10.5 কোটি মানুষ তৃণমূলকে কোথায় ভোট দেয়, তারা নাকি মমতা ব্যানার্জির ছবিকে দেখে ভোট দেয়। আমি বলছি ওরা মমতা ব্যানার্জির ছবির নিচে আগে লেখা দেখেছিল সততার প্রতীক মমতা, ওইটা থেকে ভোট দিচ্ছিল, ভেবেছিল সততার প্রতীক বুঝি। কিন্তু এখন বুঝে গেছে অসততার প্রতীক, আর বুঝে গেছে সততার প্রতীক মমতা লেখার হিম্মতটা আর নেই, ফলে ভোট দেওয়ার প্রশ্ন নেই। মানুষ স্বাধীনভাবে নিজের ভোট দিতে পারলে তৃণমূলকেও ভোট দেবে না, বিজেপিকেও ভোট দেবে না।